হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা আমাদের চ্যাপ্টার 6 লাস্ট যেই চ্যাপ্টারটা আছে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা শেষ করে ফেলবো। ঠিক আছে, আমাদের বইয়ে যা টপিক আছে আমরা সব কিছু পড়ে ফেলবো। তারপর আমাদের কিছু প্র্যাকটিস করা লাগবে, সিকিউ আর এমসিকিউ ক্লাস। তো আমরা ওটা পরে, বুঝছো, সিকিউ এমসিকিউ ক্লাস তোমাদের পরে নিলেও হবে, যেহেতু আরো অনেক সময় আছে। তবে আজকের ক্লাসটার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি শুরু করতেছি। তো অলরেডি কিন্তু আমাদের 3টা ক্লাস শেষ হয়ে গেছে এই চ্যাপ্টারটার উপর, তাই না? অলরেডি কিন্তু আমরা এই চ্যাপ্টারের উপর 3টা ক্লাস করে ফেলছি, তাই তো? এটা আমাদের 4 নাম্বার ক্লাস। চুলের অবস্থা ভালো না। আমরা গত 3টা ক্লাসে কি পড়ছিলাম বলো তো? প্রথম ক্লাসে পড়ছিলাম যে ডেটাবেজ আসলে কি, তাই না? ডেটাবেজ, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ আসলে কিছু না, অনেকগুলা টেবিল, তাই তো? অনেকগুলা টেবিলের সমন্বয়ে একটা ডেটাবেজ তৈরি হয়। তারপর আমরা দেখছিলাম এই যে ডেটাবেজ আসলে টেবিল, এই টেবিলগুলো আমরা কেমনে তৈরি করব, টেবিলের মধ্যে কিভাবে ডেটাগুলা রাখবো, ইনপুট দিব, তারপর ডেটাগুলা কেমনে সিলেক্ট করব, এডিট করব, ডিলিট করব, সব কিছুই আমরা দেখছিলাম, তাই না? তাই তো? তো তুমি যদি একটু দেখো আমরা কি দেখছিলাম, টেবিল কেমনে ক্রিয়েট করতে হয় সেটা তো অনেক আগেই দেখছি। গত ক্লাসে আমরা কি দেখছি, টেবিলে তুমি কেমনে ডেটা রাখো, টেবিলে ডেটা রাখার যে কোয়েরি, সেটা কি এরকম ছিল না? ইনসার্ট কোয়েরি, ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর কলামগুলোর নাম, ভ্যালুজ লিখে তুমি যেই রো বা যেই রেকর্ডটা ইনপুট করতে চাও সেটা দিব, তাই তো? আচ্ছা, তারপর আমরা কি দেখছিলাম, কিভাবে টেবিল থেকে ডেটা পড়তে হয়, সিলেক্ট কোয়েরি দিয়ে, তাই না? সিলেক্ট, তুমি চাইলে যে কলামগুলা দেখতে চাও সেই কলামগুলোও দেখতে পারো, বা স্টার্ট দিলে সবগুলা কলাম দিবে, ফ্রম কোন টেবিলের নাম। ঠিক আছে, তারপর এখানে আমরা শর্তও দেখছিলাম, বুঝছো? তুমি যদি এই সিলেক্ট কোয়েরি দাও তাহলে তোমাকে সবগুলা রো দিয়ে দিবে, সবগুলা রেকর্ড একসাথে দিয়ে দিবে। এখন তুমি যদি কোনো স্পেসিফিক রেকর্ড দেখতে চাও, তখন আমরা কি করতাম বলো তো? এটার পরে একটা শর্ত লাগাইতাম, ওয়ার, এখানে একটা শর্ত, ওই শর্তের উপর ভিত্তি করে আমরা কোন কোন রো বা কোন কোন রেকর্ড দেখতে পারবো সেটাও কি বলে দিতে পারতাম। তারপর কি দেখছিলাম, ডিলিট কোয়েরি। ডিলিট কোয়েরি সিলেক্ট কোয়েরির মতোই, হ্যাঁ। তুমি একটা টেবিল থেকে কোনো রো বা কোনো রেকর্ড যদি ডিলিট করতে চাও, তাহলে কি আমরা ডিলিট কোয়েরি ব্যবহার করি, ডিলিট কোয়েরি ব্যবহার করি। তারপর কি ছিল, তুমি যদি কোনো একটা রেকর্ডের তথ্য আপডেট করতে চাও, আপডেট কোয়েরি, তাই তো? তাই না? তাই না? আচ্ছা, তো এই কয়টা ব্যাপার আমরা দেখে ফেলছি, আমরা দেখে ফেলছি। আরেকটা জিনিস মনে রাখবা, এসকিউএল কিন্তু বিশাল একটা জিনিস, বুঝছো? এসকিউএল বিশাল একটা জিনিস, হুম, বিশাল একটা জিনিস। তোমরা জাস্ট কিছু বেসিক জিনিসপত্র শিখতেছো, তুমি বুঝতেছো ফেসবুকের যেই ডেটাবেস পুরাটা এরকম এসকিউএল এর মতো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ইয়ে হচ্ছে, রান হচ্ছে। অনেক কিছু আছে এটার মধ্যে, আমরা জাস্ট কিছু বেসিক জিনিসপত্র দেখতেছিলাম। আর আমরা এগুলা কোথায় দেখতেছিলাম বলতো? এসকিউএল প্লেগ্রাউন্ড, তাই তো? এসকিউ লাইম, এসকিউএল প্লেগ্রাউন্ড না, আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে এসকিউ লাইট, হ্যাঁ, এসকিউ লাইম, তাই তো? সো এখানকার যেই ডেমো ডেটাবেসটা ছিল, আমরা সেই ডেমো ডেটাবেসটার উপরে কাজ করতেছিলাম,
এই ডেমো ডেটাবেসটার উপরে কাজ করতেছিলাম, তাই তো? আচ্ছা, এটাই তো আমাদের ডেমো ডেটাবেস, তাই না? হ্যাঁ, এটাই কি আমাদের ডেমো ডেটাবেস। আচ্ছা, এটা মনে হয় আমি এডিট করছিলাম কিছুটা, তাই না? এটা আমি এডিট করছিলাম। আচ্ছা, আমি ইনকগনিটোতে চলে যাই। ইনকগনিটোতে গিয়ে আবার এটা করি, ইনকগনিটো। আমি একদম আমাদের যে নিউ ডেটাবেস থাকবে সেটার উপরে কাজ করি, ঠিক আছে? SQLime, ওকে, ডেমো ডেটাবেস। আচ্ছা, তোমাদের কি সাদা কালার দেখতে অসুবিধা হয় বলো তো? সাদা কালার দেখতে অসুবিধা হয় না? আচ্ছা থাক। AFS ক্লাসরুম, না এটাও না, এটাতেই যাই। হ্যাঁ, এই ডেটাবেসটা আমি চেঞ্জ করে ফেলছিলাম, এখন এটা একদম নতুন করে কেমনে করা যায়? ডেমো ডেটাবেস, ডেমো ডেটাবেস আমি চেঞ্জ করছি। কেমনে করে জানো? ক্যাশ ট্যাশ কিছু একটা ক্লিয়ার করতে হয়। আমি যখন সব ডিলিট করে দিই তাহলে তো সব চলে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এটার উপরেই কাজ করব, এই ডেটাবেসটার উপরেই কাজ করব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বুঝছো? তোমারটার সাথে আলাদা হইতে পারে এখন। আচ্ছা যাও, অসুবিধা নেই, আমি আবার করি, তুমি নতুন করে আবার করব। আমি এবার ধরো এটাতে গেলাম, SQLime, I am not a robot, গেলাম SQLime, এই যে, ঠিক আছে। এখানে আবার আমার একটা এক্সটেনশন দেওয়া লাগবে যাতে করে এটা সাদা দেখা যায়। তোমাদের এক্সটেনশন ডাউনলোড করা শিখাই, ডার্ক মোড। এই ডার্ক মোড দিয়ে আমরা যেটা করতে পারবো, এই ওয়েবসাইটের কালারটা ব্ল্যাক করে ফেলতে পারবো, এই তো, ঠিক আছে? এবার আমরা ডেমো ডেটাবেসটা লোড করি। এটাই হচ্ছে আমাদের একদম ইনিশিয়াল ডেমো ডেটাবেস যেটা ছিল, বুঝছো? ইনিশিয়াল ডেমো ডেটাবেস আমাদের কাছে যেটা ছিল, আমরা আবার সেটাতে ব্যাক করছি। সো তোমরা কি করবা? তোমরা জাস্ট ইনকগনিটোতে ওপেন করো, গুগল ক্রোম যেই ব্রাউজারটা সেটা ইনকগনিটোতে ওপেন করো, তাহলে দেখবা, বা প্রাইভেট মোড যেটাকে বলে, তাহলে একদম ইনিশিয়াল নতুন যেই ডেটাবেসটা সেটা নিয়ে কাজ করতে পারবা, সেটা নিয়ে কাজ করতে পারবা, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা, তো আজকে আমরা প্রথম যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে একাধিক টেবিল জয়েন করা। একাধিক টেবিল জয়েন করা, এই ব্যাপারটা আসলে কি? রিলেশনাল ডেটাবেজে একসাথে সবকিছু থাকে না, আমরা পুরো ডেটাবেসটাকে কয়েকটা ছোট ছোট টেবিলে ভাগ করে ফেলি, কয়েকটা ছোট ছোট টেবিলে ভাগ করি, পরে ওই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া হয়, বুঝছো? আমরা 3 ধরনের সম্পর্ক দেখছিলাম, 1 to 1, 1 to many, many to many। ফর এক্সাম্পল, কথার কথা, একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, তোমার ডেটাবেসে
দুইটা টেবিল আছে, তোমার ডেটাবেজে দুইটা টেবিল আছে। একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো, বুঝছো? তোমার ডেটাবেজে কথার কথা ধরো দুইটা টেবিল আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো, আরেকটা হচ্ছে রেজাল্ট। একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো, আরেকটা হচ্ছে রেজাল্ট। ধরো এই টেবিলটা হচ্ছে স্টুডেন্ট ইনফো, এখানে কি আছে? রোল। এখানে কি আছে? ওর নাম। এখানে আরো অনেক কিছু থাকতে পারতো, ক্লাস, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর ঠিকানা, ওর ফোন নাম্বার, ওর ইমেইল থেকে শুরু করে ওর বড় ভাইয়ের নাম, সবকিছু এখানে থাকতে পারতো। ওর জন্মসাল, ওর জন্মদিন, সবকিছু এখানে থাকতে পারতো স্টুডেন্ট ইনফোটায়। আপাতত আমরা শর্টে জাস্ট দুইটা জিনিস রাখছি, রোল আর নেম। এখানে কিন্তু আরো কলাম থাকতে পারতো। হ্যাঁ, তোমরা ফেসবুকে যখন আইডি খুলছো অনেক তথ্য দিছো না, ওগুলাতে তোমার আইডির ইনফোর মধ্যে থাকবে। ধরো আমরা দিলাম রোল 1 2 3 4 6 7, এরকম এরকম অনেকগুলা স্টুডেন্ট, ওদের সবার ইনফোগুলো এখানে স্টোর আছে। আর অনেক কলাম থাকতে পারতো, বাট আমরা সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য জাস্ট দুইটা কলাম দিলাম। বুঝছো সবাই? আচ্ছা, ঠিক আছে। ধরো ওদের নামও দিলাম, রাকিব, হাসান, তারপর হচ্ছে অভি, তারপর হচ্ছে ইমন, তারপর আর কি দিবা? লাবণী, নীলকমল, নীল, তোমার নাম দিয়ে দিলাম নীল। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের ডেটাবেজে আরেকটা টেবিল আছে। ওই টেবিলটা হচ্ছে রেজাল্ট, কোন একটা পরীক্ষার রেজাল্ট। বুঝছো? কোন একটা পরীক্ষার রেজাল্ট, ধরো হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট। হ্যাঁ, হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট। তো এখানে কি আছে? এখানে তিনটা কলাম আছে, রোল, কোন সাবজেক্ট, আর প্রাপ্ত মার্কস কত। বুঝছো? রোল, সাবজেক্ট, মার্কস। ঠিক আছে? বুঝতে পারছো? তো এখানেও ধরো অনেকগুলা কলাম আছে। আচ্ছা, ধরো রোল 1, আমি সবগুলা নাম লিখলাম না। 1, ও ম্যাথে পাইছে হচ্ছে 20 100-তে, ও ফিজিক্সে পাইছে হচ্ছে 99। ঠিক আছে? বায়োলজিতে পাইছে হচ্ছে 2। আচ্ছা, এরপর ধরো রোল নাম্বার 2, ও ম্যাথে পাইছে হচ্ছে 3। তারপর রোল নাম্বার 3, ম্যাথে পাইছে হচ্ছে 25। ঠিক আছে? ফিজিক্সে পাইছে হচ্ছে 100। ঠিক আছে? এইভাবে করে অনেক কিছু দেওয়া আছে। বুঝছো? তো এইটা ধরো হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট। এখন স্টুডেন্ট ইনফো, এই টেবিলটা কিন্তু এত ছোট না। এখানে প্রত্যেকটা স্টুডেন্টের রোলের সাথে হাজার হাজার তথ্য থাকতে পারে। ওর বাপদাদার নাম থেকে শুরু করে ঠিকানা, ইমেল, জিমেল, সবকিছু। মানে সবকিছু তুমি যদি এই রেজাল্টের সাথেও অ্যাড করতে থাকো, ধরো রোল নাম্বার 1 ম্যাথ পাইছে এত 20 মার্ক, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর ঠিকানা, তাহলে এই টেবিলটা হজবরল হয়ে যাবে। আরো মজার ব্যাপার কি, এটা তো হাফ ইয়ারলি পরীক্ষার, ইয়ারলি পরীক্ষায় আরেকটা টেবিল আসবে, আরেকটা রেজাল্ট। তুমি যদি এই দুইটা টেবিল একসাথে কম্বাইন করে ফেলতে চাও, তাহলে বুঝছো হাফ ইয়ারলি পরীক্ষার প্রত্যেকটা
প্রত্যেকটা সাবজেক্টের মার্কসের সাথে ওর বাবার নাম, ওর ঠিকানা, ওর ইমেল সবকিছু চলে আসবে। তো ব্যাপারটা খুবই ডেঞ্জারাস, মানে অনেক জায়গা নষ্ট হবে, টেবিলটা অনেক হিউজ হয়ে যাবে, স্পেস নষ্ট, সময় নষ্ট, সবকিছু নষ্ট। কাহিনী বুঝছো? এই জন্য আমরা আলাদা করে ফেলছি। এটাই হচ্ছে রিলেশনাল ডেটাবেস। হ্যাঁ, এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন আছে। কেমন? ওয়ান টু মেনি। একজন স্টুডেন্ট তার অনেকগুলা পরীক্ষার রেজাল্ট হইতে পারে, তাই না? আচ্ছা, এইবার এইবার আমি জানতে চাইলাম যারা ম্যাথসে ফেল করছে ওদের নাম কি? বুঝছো? যারা ম্যাথসে ফেল করছে ওদের নাম কি? আচ্ছা, তুমি ম্যাথসে মার্কস ধরো 33, তাহলে ম্যাথসে ফেল করছে কারা কারা? তুমি যদি এখান থেকে দেখো, সিলেক্ট, তুমি সেই রোলগুলাতে কি তো সিলেক্ট করবা যাদের ম্যাথের মার্কস কত 33-এর চেয়ে কম। তুমি এখান থেকে কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবা। কেমনে? সিলেক্ট রোল ফ্রম রেজাল্ট where subject equal to math and marks is less than 33। বলো, আমাকে বলো, এই কোয়েরিটা তুমি যদি চালাও তাহলে সেই সব শিক্ষার্থীর রোল নাম্বার তুমি পেয়ে যাবে না যারা ম্যাথে ফেল করছে। কারা কারা ফেল করছে? রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, তিনজনই ম্যাথে ফেল করছে। ম্যাথে পাস করা এত সহজ, ঠিক আছে? আচ্ছা, এখন ঝামেলা হয়েছে, আমি তো ওদের নাম জানতে চাইছি, নাম তো এই টেবিলে নাই, নাম তো আছে অন্য একটা টেবিলে। এখানেই রিলেশনাল ডেটাবেজের মজাটা। এই দুটা কিন্তু সম্পর্কিত রোলের মাধ্যমে। তুমি কিন্তু এখান থেকে রোলগুলা পেয়ে যাওয়া, রোল কত 1 2 3, রোলগুলা জানো মানে তুমি এখান থেকে এই রোলগুলা খুঁজে আনলেই তুমি নাম পেয়ে যাবা। এখন ধরো তুমি চাইতেছো যারা ম্যাথে ফেল করছে ওদের বাবার নাম্বার পেয়ে কল দিবা। এখানে ধরো আরেকটা কলাম থাকতো, বাবার নাম্বার, মায়ের নাম্বার, সবকিছু। তুমি রোল নাম্বার পেয়ে গেছো, এই রোল নাম্বারগুলো সার্চ দিলে সিলেক্ট বাবার নাম্বার ফ্রম স্টুডেন্ট ইনফো হোয়ার রোল ইন 1 2 3 লিখলেই তো হয়ে যায়। কাহিনী বুঝছো? এখানেই রিলেশনাল ডেটাবেজের মজাটা। আর সুবিধাটা কেন বুঝছো? এই যে এই তথ্যগুলা, এই যে ইনফরমেশনগুলা, স্টুডেন্টের 14 গোষ্ঠীর ইনফরমেশন সব এখানে থাকতে পারে। ওইটা ওই টেবিলে তোমাকে আলাদা করে স্টোর করা লাগতেছে না। কিংবা এটা তো হাফ ইয়ারলি গেল, ইয়ারলি প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট তুমি আলাদা এরকম ছোট ছোট টেবিলে অ্যাড করে ফেলতে পারবা। আদারওয়াইজ তুমি যদি পুরা ডেটাবেজে একটা টেবিল রাখতা, সর্বনাশ। কাহিনী বুঝছো? এইবার আসি, এই কাজটা আমরা আরো সহজে করব। তুমি যদি খেয়াল করো, এই রোল নাম্বার কিন্তু প্রাইমারি কি, এটা এই টেবিলে গিয়ে ফরেন কি হিসেবে কাজ করতেছে, তাই না? এটা এই টেবিলের প্রাইমারি কি, এটা এই টেবিলের ফরেন কি। এটা হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি, এটা হচ্ছে এই টেবিলের ফরেন কি। তুমি ব্যাপারটা বুঝছো? ঠিক আছে সবাই? আচ্ছা, এবার ধরো আমি কি করতে চাচ্ছি, এই দুটা টেবিল একসাথে কম্বাইন করব। হ্যাঁ, কম্বাইন করে আমি একটা রিপোর্ট কার্ড জেনারেট করব। সেই রিপোর্ট কার্ডে কি কি থাকবে? ওর রোল নাম্বার, ওর নাম, সাবজেক্ট, মার্ক। এটা কেমনে করব? মনোযোগ মনোযোগ মনোযোগ। আমি কি করব, এই দুটা কম্বাইন করে
এই দুটা টেবিল জয়েন করবো, এটাকে বলে এই দুটা টেবিলের জয়েন। এগুলা আরো অনেক ডিটেলসে তোমরা ইন ফিউচারে পড়বা, বাট আপাতত জাস্ট আমরা শর্টে একটু দেখতেছি। হ্যাঁ, আমরা এই দুইটা টেবিল জয়েন করব, জয়েন করে একটা রিপোর্ট কার্ড বানাবো, একটা জয়েন্ট টেবিল বানাবো। সেই জয়েন্ট টেবিলে কি থাকবে? সেই জয়েন্ট টেবিলে কি থাকবে? সেই জয়েন্ট টেবিলে থাকবে হচ্ছে তার রোল নাম্বার, তার নাম, সাবজেক্ট, মার্কস। বুঝতে পারছো? এটা আমরা কেমনে করতে পারি? এটা আমরা একটা এই দুইটা থেকে একটা জয়েন্ট টেবিল বানাতে চাচ্ছি, যেই টেবিলে কি থাকবে? রোল, তার নাম, ঠিক আছে, সাবজেক্ট, মার্ক। এটা করার জন্য একটা কোয়েরি লিখতে হবে। সেই কোয়েরিটা কিরকম? সেই কোয়েরিটা হচ্ছে এরকম, দেখো, সেই কোয়েরিটা হচ্ছে এরকম। এখানে লেখা আছে, হ্যাঁ এখানে লেখা আছে, তারপর আমি একটু সুন্দর করে তোমাদেরকে আলাদা করে লিখে দিচ্ছি। সিলেক্ট, তুমি কি সিলেক্ট করতে যাচ্ছ বলো তো? প্রথম কলামটা রোল সিলেক্ট করতে চাচ্ছ, ঠিক আছে? তুমি প্রথম কলামটা রোল সিলেক্ট করতে চাচ্ছ। এখন রোলটা তুমি কই থেকে নিবা? এখান থেকে নিবা না এখান থেকে নিবা? তুমি চিন্তা করো। রোল নাম্বার 1 রাকিব, ওরই কিন্তু 3টা রেজাল্ট আছে, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি। তো তুমি একটা রো এর মধ্যে 3টা রো ঢুকাইতে পারবা? আমাকে বলো তো। না, পারবা না, মেনি সাইডে করতে হয়, ওয়ান সাইডে করা যায় না, বুঝছো? তুমি কি করবা? রোলটা নিবা রেজাল্ট টেবিল থেকে, নিলা সাবজেক্টটাও রেজাল্ট টেবিল থেকে, মার্কটাও রেজাল্ট টেবিল থেকে, তারপর এই টেবিলের সাথে খালি নামটা যোগ করে দিবা কোনোভাবে, বুঝছো? এই রোল নাম্বার 1 এর নাম কি? রাকিব। রোল নাম্বার 1 এর নাম কি? রাকিব, রাকিব, রাকিব। 2 এর নাম কি? হাসান, অভি, অভি। তাহলে এটা আমরা কেমনে করব? সিলেক্ট, তোমাকে ফার্স্টে রোল সিলেক্ট করতে হবে। এখন রোল তুমি কই থেকে সিলেক্ট করবে? এখান থেকে না এখান থেকে? দুই জায়গায় কিন্তু রোল আছে। এই রোলের মাধ্যমেই কিন্তু এই দুজনের সম্পর্ক, একটা প্রাইমারি কি একটা ফরেন কি। রোল কই থেকে নিবা? সেকেন্ডটা থেকে। সিলেক্ট রেজাল্ট ডট রোল। কেন এমনি লিখলাম? কারণ রোল তো দুই জায়গায় আছে। এটা কি স্টুডেন্ট ইনফোর রোল নাকি রেজাল্টের রোল সেটা তো তুমি জানো না। সেটা তুমি জানো, সেটা কোনটা? রেজাল্টের রোল। এই জন্য টেবিলের নামটা আমি ফার্স্টে লিখবো, তারপর ডট রোল, ঠিক আছে? ঠিক আছে, তারপর হচ্ছে নেম। নেম জাস্ট একটা টেবিলই আছে, এটাই। তারপর সাবজেক্ট, তারপরে মার্ক। এগুলো আমরা সিলেক্ট করলাম। এগুলো কই থেকে সিলেক্ট করব? এই দুইটা টেবিল থেকে, স্টুডেন্ট ইনফো আর রেজাল্ট। স্টুডেন্ট ইনফো আর রেজাল্ট, বুঝছো? স্টুডেন্ট ইনফো আর রেজাল্ট, এই দুইটা থেকে আমরা সিলেক্ট করলাম, তাই তো? ফ্রম, তুমি টেবিল দুইটার নাম দিবা, আগে পরে দিতে পারো। ফ্রম রেজাল্ট, যেহেতু তুমি চাইলে রেজাল্ট ফার্স্টে দিতে পারো। রেজাল্ট কমা স্টুডেন্ট ইনফো। এবার এই দুইটা যে মিলাবা, কোন শর্তের উপরে মিলাবা? বুঝছো? কোন শর্তের উপরে মিলাবা? আন্দাজে তো বসায় দেওয়া যাবে না। এই রোল নিলা, এখানে যে নেম বসাবা, কোন ভিত্তিতে বসাবা? তুমি তখনই বসাইতে পারবা যে এটার রোল আর এটার রোল সমান হলে তুমি নামটা এখানে বসাবা, বুঝছো? রেজাল্ট ডট রোল আর স্টুডেন্ট ইনফো রোল, এই দুইটা ম্যাচ হলেই তুমি এই কলামের যে ইনফরমেশনটা রাকিব, সেটা তুমি নিয়ে এখানে বসাইতে পারবা, এখানে বসাইতে পারবা, এখানে বসাইতে পারবা। আমি কি কিছুটা বুঝাইতে পারছি? ওয়্যার এই দুইটা টেবিলের জয়েন বা কম্বাইন করার শর্তটা কি? ওয়্যার স্টুডেন্ট রেজাল্ট ডট রোল
equals to student info dot roll. So এই কোয়েরিটা তুমি যদি চালাও তাহলে নতুন একটা টেবিল ক্রিয়েট হবে, বুঝছো? নতুন একটা টেবিল ক্রিয়েট হবে। সেই টেবিলটা দেখতে কেমন জানো? এটার মতোই, জাস্ট রোলের পরে এখানে নামটা আসবে। রোল নাম্বার 1 নাম রাকিব, রোল নাম্বার 1 নাম রাকিব ফিজিক্স। এখানে আসবে না, বরঞ্চ এই যে মাঝামাঝি এখানে আসবে, বুঝছো? টেবিলটা হবে এরকম 1 1 1 2 3 3, বুঝছো? কারণ রোল তুমি দ্বিতীয় টেবিল থেকে নিছো, সো রোলটা দ্বিতীয়টার মতোই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর সাবজেক্টটা দ্বিতীয়টার মধ্যেই থাকবে, ম্যাথ ফিজিক্স বায়োলজি, ম্যাথ ফিজিক্স। মার্কসটা ওটার মতো থাকবে 20 99 2 3 25 100। পার্থক্যটা কই হবে? এই নেমটাই তো আসবে। কোথায় আসবে? এটার রোল আর এটার রোল সমান হলেই নেমটা বসবে। দেখো রোল 1 ও খুঁজবে রোল 1 কই, এখানে রোল 1 এর নাম কি? রাকিব। ও আবার খুঁজবে রোল 1 এর নাম কি? রাকিব। আবার খুঁজবে রোল 1 এর নাম কি? রাকিব। তারপর রোল 2 দেখবে রোল 2 কে? হাসান। অভি। সবাই কি বুঝছো তোমরা? এটা কিন্তু একটু কঠিন, এই জয়েন্টটা একটু কঠিন। মোটামুটি বুঝতে পারলেই হবে, মোটামুটি আইডিয়াটা ধরতে পারলেই হবে। এন্ড রিলেশনাল ডেটাবেসটা কেন ইম্পর্টেন্ট সেটাও আশা করি বুঝছো। নাইলে দেখা লাগতো প্রত্যেকটা পরীক্ষার রেজাল্টের সময় একটা বিশাল টেবিল বানাইছো, ওই টেবিলে প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্টের সাথে সাথে ওর বাবার নাম মায়ের নাম সবকিছু আছে। সবাই যারা আসো একটু বলো তো বুঝছো এটা? সবাই তো এটাই হচ্ছে জয়েন। হ্যাঁ, দুইটা রিলেটেড টেবিলের ইনফো তুমি একসাথে কি করতে পারবা? গ্যাদার করতে পারবা। দুইটা রিলেটেড টেবিলের ইনফো একসাথে গ্যাদার করতে পারবা, ঠিক আছে? এটা এখানে দিয়ে দিছি। আচ্ছা আমি আবার একটু আরেকটা টেবিল দেখে আরেকটা এক্সাম্পল দেই, তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। দেখো হ্যাঁ, একটা টেবিল আছে কাস্টমার, জাস্ট একটু মনোযোগ দাও। কাস্টমার আইডি, নাম আর হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? তোমরা অনলাইনে অর্ডার দিছো ফুড পান্ডা, দারাজ এগুলাতে। দেখো কাস্টমার আইডি 1 2 3, ওর নাম ওর ডিটেলস, কাস্টমারের ডিটেলস এখানে আছে। এখন আরেকটা টেবিল হচ্ছে ইভেন্ট। ওই কাস্টমারটা তোমার ওয়েবসাইটে ঢুকে বা তোমার অ্যাপে ঢুকে কি করছে? ইভেন্ট আইডি 101 102 103 104, কাস্টমার আইডি 3311। বলো তো এখানে কোনটা প্রাইমারি কি, কোনটা সেকেন্ডারি, কোনটা ফরেন কি, আর এখানে কি ধরনের রিলেশন আছে? বলো। এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এইটা, তাই না? কাস্টমার আইডি দেখেই বোঝা যাচ্ছে। এই কাস্টমার আইডিটা এই টেবিলে এসে ফরেন কি হিসেবে কাজ করতেছে, তাই না? এটা কি আমাদের ফরেন কি হিসেবে কাজ করতেছে। এটা আমাদের ইনিশিয়ালি ছিল এফ কে। তাহলে এই দুইটা টেবিল রিলেটেড, তাই না? কেমন রিলেশন খেয়াল করো তো। কাস্টমার আইডি 1, সে লগ ইনও করছে আবার সার্চও করছে, তাহলে 1 টু মেনি। রিলেশনটা কেমন আমাকে বলো? 1 টু মেনি, একজনের সাথে মাল্টিপল রোয়ের সম্পর্ক আছে, মাল্টিপল রোয়ের সম্পর্ক আছে, ঠিক আছে? আচ্ছা এবার ধরো এই দুইটা টেবিল আমি একসাথে কম্বাইন করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি দেখতে চাচ্ছি যে লগ ইন করছে কারা, লগ ইন যারা করছে তাদের নাম কি। আমি দেখতে চাচ্ছি আমার অ্যাপে যারা লগ ইন করছে ওদের নামগুলা কি, ওদের নাম তো এখানে নাই। তো এটার সাথে রিলেটেড আরেকটা টেবিলে ওদের নাম আছে। তো
তো তুমি আলাদা আলাদা হয়ে কি করতে পারো, এই টেবিল থেকে যারা লগ ইন করছে ওদের কাস্টমার আইডিটা খুঁজে বের করতে পারো। বুঝছো, এই যে এইভাবে সিলেক্ট কাস্টমার আইডি ফ্রম ইভেন্ট ওয়্যার action equals to login। বুঝছো, তাইলে এই কোয়েরিটার রেজাল্ট কি আসবে বলো তো? এই কোয়েরিটার রেজাল্ট কি আসবে? এই কোয়েরিটার রেজাল্ট আসবে হচ্ছে 1,3, তাই না? 1 আর 3 আসবে এরকম ভাবে। আচ্ছা, তাহলে এটা পাইছে। এবার এই রেজাল্ট দিয়ে তুমি এখানে কি সার্চ করতে পারবা না? সিলেক্ট নেম ফ্রম কাস্টমার হোয়ার কাস্টমার আইডি ইজ ইন, এটার মধ্যে। বুঝছো, এবার তুমি এত পেঁচালো পারতে চাইতেছো না, তুমি এই দুইটার একসাথে কম্বাইনই করে দিবা। কম্বাইন করে দেওয়া মানে কি জানো? এই যে এটা তো মেনি সাইড, মনে রাখবা কম্বাইন সবসময় মেনি সাইডে হয়, বুঝছো? কারণ এই যে কাস্টমার আইডি 1, সে তো একাধিক কাজ করছে, সে সার্চও করছে, লগ ইনও করছে। তাহলে এই রেকর্ডে তুমি একই সাথে সার্চও দিতে পারবা না, রেকর্ডও দিতে পারবা না। বরঞ্চ এখানে দেখো, এখানে ওর নামটা বসাইতে পারবা, এখানে ওর নামটা দিতে পারবা। কাহিনী বুঝছো? তাহলে আমি কি করলাম, ধরো আমি এরকম কিছু একটা করলাম, সিলেক্ট, এই যে কাস্টমার আইডি, এটার উপর বেস করেই কিন্তু কাহিনীগুলো হয়েছে। সিলেক্ট ইভেন্ট আইডি, তারপর কাস্টমার আইডি। কাস্টমার আইডি তুমি কোনটারটা নিবা? কাস্টমারেরটা নিবা না ইভেন্টেরটা নিবা? ইভেন্টেরটা নিব। কেন? ওই সাইডে তো মিনি। আর কি সিলেক্ট করবা? অ্যাকশন। আর কি সিলেক্ট করবা? নেম। আমি নাম জানতে চাচ্ছি, হ্যাঁ, ফ্রম, আমি নাম জানতে চাচ্ছি, ঠিক আছে। ফ্রম, তুমি কোন কোন টেবিল থেকে নিতে যাচ্ছ? ফ্রম ইভেন্ট আর কাস্টমার, ঠিক আছে। ইভেন্ট আর হচ্ছে কাস্টমার। এখন কোন শর্তের উপরে জোড়া লাগাবা? ওয়্যার কাস্টমার ডট কাস্টমার আইডি ইকুয়ালস টু ইভেন্ট ডট কাস্টমার আইডি। এই কোয়েরিটা তুমি যদি চালাও, বুঝছো, এই কোয়েরিটা তুমি যদি চালাও, তাহলে রেজাল্টটা কেমন আসবে জানো? এই টেবিলটাই আসবে, পাশে একটা নেম অ্যাড হয়ে যাবে। নেম কোন টেবিল থেকে আনবে? ওই টেবিল থেকে। এর কাস্টমার আইডি আর কাস্টমার আইডি যখন ম্যাচ করবে, 3 এর সাথে 3 ম্যাচ করাবে, এরিকা। তাহলে এই কাজটা কে করছে? এরিকা। এরপরের কাজটাও কে করছে? এরিকা। এই কাজটা কে করছে? কাস্টমার আইডি 1, 1 এর সাথে 1 মিন্স নাম কেসি, তারপর এরিক। এরপরেরটাও কে করছে? কেসি। বুঝছো? তোমার আউটপুটের রেজাল্টটা এইরকম একটা টেবিল আসবে, জাস্ট ওই কলামটা অ্যাড করবে। দেখো সিরিয়ালটা খেয়াল করো, ইভেন্ট আইডি, ইভেন্ট ডট কাস্টমার আইডি, অ্যাকশন, নেম। এই নেমটা তুমি প্রথম টেবিল থেকে আনবা। কোন শর্তের উপরে আনবা? ওর কাস্টমার আইডি আর ওর কাস্টমার আইডি মিললেই তখন আনবা। বুঝছো না? মাথা ঘুরাইতেছে? একটু কঠিন লাগবে, এই জয়েন্টটা একটু কঠিন,
এটা আসলে খুবই ছোট একটা পার্ট তোমাদের সিলেবাসে দেখানো হয়েছে, এটা আসলে আরো অনেক বড়, অনেক ভাবে করা যায়, বাট এসেন্সটা আশা করি বোঝা গেছে। তো আমাদের টেবিল জয়েন ব্যাপারটা শেষ, টেবিল জয়েন ব্যাপারটা শেষ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সর্টিং। এটা খুব মজার, সহজ। সর্টিং, সর্টিং সর্টিং মানে কি? সাজানো। সাজানো দুই প্রকার হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তোমরা ছোটবেলায় পিটি করতা, পিটি করার সময় ছোট থেকে বড় সাজাইতো, তাই না? তাই তো, সর্ট করা মানে হচ্ছে একটা নির্দিষ্ট ক্রমে সাজানো। তুমি যদি ছোট থেকে বড় ক্রমে সাজাও, এটাকে বলে অ্যাসেন্ডিং অর্ডার। ফর এক্সাম্পল 1, 3, 7, 12, 14, 20, 100। এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। এটা হচ্ছে ডিফল্ট অর্ডার, বাই ডিফল্ট। বুঝছো? আর ডিসেন্ডিং অর্ডার হচ্ছে বড় থেকে ছোট। এটাকে যদি উল্টা ক্রমে সাজাও, 100, তারপর 20, 14, 12, 7, 3, 1। উপরেরটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, নিচেরটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। বুঝছো? তাহলে এটা তো আমরা সংখ্যার উপরে করলাম, এখন এটা সংখ্যার উপরে না করে এর উপরেও করা যায়, অ্যালফাবেটের উপরেও করা যায়। দেখো তো, আমি কয়েকটা নাম লিখি। রাকিব, হাসান, অভি, ঠিক আছে, আব্দুল্লাহ, ইমন। এখন এই নামগুলাকে আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে বলি, অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং, ছোট থেকে বড়। হ্যাঁ, এ হচ্ছে সবচেয়ে ছোট। তোমরা থার্ড চ্যাপ্টারে আস্কি পড়ে আসছো। এর আস্কি ভ্যালু কত? ক্যাপিটাল এ 65, তাই না? স্মল এ কত? 97, বি এর কত? 98, তাই না? ছোট থেকে বড় যদি সাজাও, তাহলে সবার আগে কে আসবে বলো তো? এ দিয়ে শুরু হয়েছে অভি আর আব্দুল্লাহ, বিও সেম, এইচ আর ডি, কে আগে বলো তো? এবি এবি দুজনেরই কিন্তু সেম। তুমি 3 নাম্বারটা চেক করো, ডি আর এইচ, কে আগে? আমাকে বলো তো কে আগে? ডি আগে না? তাহলে সবচেয়ে ছোট অ্যাসেন্ডিং অর্ডারে তুমি যদি সাজাও, তাহলে সবার আগে আসবে আব্দুল্লাহ, তারপরে কে আসবে? অভি, তারপরে কে আসবে? ইমন, তাই না? তারপরে কে আসবে? এইচ, এইচ, তারপরে কে আসবে? সো এটা কি অ্যাসেন্ডিং অর্ডার? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার, বা অ্যাসেন্ডিং অর্ডারের শর্টে এএসসি লেখে, এএসসি লেখে। ক্লিয়ার? আর ডিসেন্ডিং অর্ডার হচ্ছে উল্টাটা, উল্টাটা। আচ্ছা, এখন ধরো আমরা আমাদের সেই স্পেশাল ডেটাবেসটাই চলে যাই, এই ডেটাবেসটাই। বুঝছো? এখন ধরো আমি স্যালারির বেসিসে সাজাইতে চাই। কি করতে চাই? স্যালারির বেসিসে সাজাইতে, ছোট থেকে বড়, যার স্যালারি কম সে ফার্স্টে, যার স্যালারি সবচেয়ে বেশি সবার লাস্টে। তাহলে আমরা ফার্স্টে লিখি, দেখো এই সর্টিংটা সিলেক্ট কোয়েরির মধ্যেই হয়। বুঝছো? সর্টিংটা কোথায় হয়? সিলেক্ট কোয়েরির মধ্যেই হয়, ঠিক আছে? তো আমরা সিলেক্ট কোয়েরিটা লিখি। সিলেক্ট, তুমি কোন কোন কলাম নিতে চাচ্ছ বলো তো? কোন কোন কলাম নিতে চাচ্ছ? সিলেক্ট স্টার, আমি সবগুলা কলামই নিতে চাচ্ছি। ফ্রম, কোন টেবিল থেকে? ফ্রম এমপ্লয়িজ, ফ্রম এমপ্লয়িজ। এবার তুমি সর্ট, সর্ট করবা, সাজাবা। সাজানোর সময় লিখতে হবে অর্ডার বাই, অর্ডার বাই। তুমি কোন কলাম ধরে সাজাইতে চাচ্ছ, কোন কলাম ধরে সাজাইতে চাচ্ছ, ঠিক আছে? অর্ডার বাই, অর্ডার বাই মানে সাজানো। কোন কলাম ধরে সাজাইতে চাচ্ছ? স্যালারি। জাস্ট এতটুকু লিখলাম, বুঝছো? সিলেক্ট, এই স্টার, এখানে স্টার না দিয়ে তুমি স্পেসিফিক কলামের নামও দিতে পারতা। তুমি কোন কোন কলাম চাচ্ছ? ফ্রম এমপ্লয়িজ। এই অর্ডার বাই হচ্ছে সাজানো।
তুমি কোন কলামের বেসিসে সাজাতে চাচ্ছ, কোন কলামের ভিত্তিতে সাজাতে চাচ্ছ। স্যালারি কলামের ভিত্তিতে সাজাতে চাচ্ছি। ছোট থেকে বড় না বড় থেকে ছোট, তুমি কিছু বলো নাই। তুমি যদি কিছু না বলো, বাই ডিফল্ট সে ধরে নিবে ছোট থেকে বড় সাজাইতে বলছো। বাই ডিফল্ট সে ধরে নিবে ছোট থেকে বড়। আমরা একটু রান করি সবাই, আমরা একটু রান করি। তাহলে দেখো তো, স্যালারির ভিত্তিতে 70, 78, 84, 90, 96, 100, 104, 104, 120 স্যালারির ভিত্তিতে ছোট থেকে বড় সে সাজায় ফেলছে। স্যালারির ভিত্তিতে ছোট থেকে বড় সে সাজায় ফেলছে। ব্যাপারটা মজার না? তুমি চাইলে এখানে দেখো কিছু লেখো নাই। অ্যাসেন্ডিং বা ছোট থেকে বড়, এটার শর্ট ফর্ম হচ্ছে এএসসি। ডিসেন্ডিং বা বড় থেকে ছোট, এটার শর্ট ফর্ম হচ্ছে ডিইএসসি। ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, এটা হচ্ছে ডিফল্ট। তুমি কিছু না বলে দিলেও সে ধরে নিবে ছোট থেকে বড়। পিটি করার সময় যেটা হইতো, কিছু না বললেও তোমরা ছোট থেকে বড় সাজিয়ে যাইতা না, ঠিক আছে? আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। তো তুমি যদি এখন এই যে এখানটায় ডিইএসসি এটা লিখে দাও, তাহলে কাহিনীটা বুঝো। আবার বলতেছি, সিলেক্ট কোয়েরিটা ভালো করে বুঝো। সিলেক্ট স্টার মানে কি, তুমি কোন কোন কলাম নিচ্ছ, কোন কোন কলাম নিতে চাইতেছো ফ্রম এমপ্লয়িজ। তুমি কিন্তু চাইলে এখানে ওয়্যার ক্লজে অ্যাড করতে পারতা, আসতেছি পরে। ওয়্যার ক্লজ দিয়ে কি করে বলো তো, কোন কোন রো নিতে চাচ্ছ সেটা ডিফাইন করে ওয়্যার ক্লজ। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সিলেক্ট স্টার, এই যে এখানকার যেটা, এটা নির্ধারণ করে তুমি কোন কোন কলাম নিতে চাচ্ছ। স্টার দিলে সব কলাম, কলামের নাম দিয়ে দিলে ওই ওই কলামগুলো ফ্রম এমপ্লয়িজ। তো এখানে কিন্তু চাইলেও তুমি ওয়্যার দিতে পারতা। ওয়্যার কি, ওয়্যার দিয়ে একটা শর্ত দিয়ে তুমি কোন কোন রো নিতে যাচ্ছ সেটা ডিফাইন করতে পারবা। তারপর অর্ডার বাই, এটা হচ্ছে কি সর্টিং করে। অর্ডার বাই এটা থাকবে, তুমি কোন কলামের বেসিসে, কোন কলামের উপর ভিত্তি করে সর্টটা করতে চাচ্ছ সেটা দিয়ে দিবা। স্যালারি কিছু না বললে স্যালারির ছোট থেকে বড়। তুমি যেহেতু এখানে ডিসেন্ডিং বলে দিছো, তাহলে এবার স্যালারির বড় থেকে ছোট অর্ডারিংটা হবে। খেয়াল করছো? বড় থেকে ছোট। এখানে একটা মজার কাজ করি। ফ্রম এমপ্লয়ি, ধরো আমি সব নিব না, আমি নিব হচ্ছে সেলস ডিপার্টমেন্টের বা আইটি ডিপার্টমেন্টের যে এমপ্লয়িগুলো আছে তাদের। আমি আইটি ডিপার্টমেন্টের এমপ্লয়িগুলা নিব এবং স্যালারি বড় থেকে ছোট ক্রমে সাজাবো। ওয়্যার ডিপার্টমেন্ট ইকুয়ালস টু আইটি, ঠিক আছে? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ ওয়্যার ডিপার্টমেন্ট ইকুয়ালস টু আইটি, অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং। এটার মানে কি, আমি এই টেবিলের সবগুলা কলাম নিব কাদের, যাদের ডিপার্টমেন্ট হচ্ছে আইটি, যাদের ডিপার্টমেন্ট হচ্ছে আইটি, অর্থাৎ এই রোগুলো আমি নিব এবং নেওয়ার পরে স্যালারির বড় থেকে ছোট করে সাজাবো। 120, 104, 104 এটা আসবে। আমি একটু রান করি, দেখছো? এই যে আইটি ডিপার্টমেন্টের সব বান্দা চলে আসছে, ওদের স্যালারি কি বড় থেকে ছোট ক্রমে সাজানো আছে, বড় থেকে ছোট ক্রমে সাজানো আছে। তুমি কি বুঝছো? এবার ধরো আমরা নামের ভিত্তিতে সাজাবো। হ্যাঁ, অর্ডার বাই নেম। আমাদের যে নামের কলামটা আছে, সেই নামের কলাম সবাইকে নিব, কিন্তু ওদের নামের কলামের উপরে সাজাবো। দেখো, অ্যালাইস এ সবার আগে, বব, সিন্ডি, ডেভ আর ডায়ান। দেখো এই দুজনের মধ্যে ডেভ কিন্তু আগে, কারণ কি, ডিডি সেম, এরপরে হচ্ছে এ আর আই, কে আগে, এ আগে, সো ডেভ আগে। এমা, ফ্র্যাঙ্ক, গ্রেস, হেনরি, আইরিন। তো এটা কি ছিল, তুমি কিছু বলো নাই, এই জন্য কি অ্যাসেন্ডিং করছে। তুমি যদি ডিসেন্ডিং বলতা তাহলে কি করতো বলো, ডিসেন্ডিং করতো। রান হও। এই যে ডিসেন্ডিং হয়ে গেছে, জাস্ট উল্টাই গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটাই আমি সুন্দর করে তোমাদের এখানে লিখে দিছি। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই ক্লাস। তাহলে কি, শ্রেণীর উপর ভিত্তি করে সে ছোট থেকে বড় সাজানো হয়ে যাবে।
ঠিক আছে? আর যদি ডিসেন্ডিং লেখো তাহলে বড় থেকে ছোট। আচ্ছা, এবার ধরো তুমি এমন করতে চাচ্ছ, একটা পুরা স্কুলের স্টুডেন্ট, তো একটা শ্রেণীতেই তো 100 স্টুডেন্ট থাকবে, তাহলে শ্রেণীর উপর সাজাইলা, তারপর ওই শ্রেণীতে যেই স্টুডেন্টগুলো আছে তাদেরকে রোলের ভিত্তিতে সাজাইতে চাও। রোল রোল বুঝছো? বুঝছো বুঝছো কাহিনীটা এরকম। ধরো একটা স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট আছে, তুমি ফার্স্টে শ্রেণীর ভিত্তিতে সাজাইলা। ক্লাস 1 এর তো অনেকগুলা স্টুডেন্ট, সেম ভাবে ক্লাস 2 এর তো অনেকগুলা স্টুডেন্ট, বুঝছো? ক্লাস 3 এভাবে, এভাবে সাজাইলা। প্রথমত ক্লাসের ভিত্তিতে সাজাবা, তারপর সেম ক্লাসে যারা আছে তাদেরকে রোলের ভিত্তিতে সাজাবা। অর্থাৎ ক্লাস 1 এর রোল 1, ক্লাস 1 এর রোল 2, ক্লাস 1 এর রোল 3, ক্লাস 1 এর রোল 4, এভাবে করে চলতে থাকবে। তারপর ক্লাস 2 এর রোল 1, ক্লাস 2 এর রোল 2, ক্লাস 2 এর রোল 3, এভাবে করে চলতে থাকবে। এটা করতে চাচ্ছ, তো এইটা কেমনে করবা? ব্যাপারটা খুব সহজ। তোমার প্রথম প্রায়োরিটি কার উপর ভিত্তি করে? ক্লাসের উপরে ভিত্তি করে না? তো প্রথমত কি করবা? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই। তোমার ফার্স্ট চয়েস যে, বুঝছো? তোমার ফার্স্ট চয়েস যে, সেকে তুমি ফার্স্টে লিখবা। বলো ফার্স্টে তুমি কার উপর ভিত্তি করে সাজাতে চাইছো? ক্লাস। তারপর ক্লাসের উপর ভিত্তি করে সাজানোর পরে, যেহেতু ছোট থেকে বড় আমি কিছু লিখলাম না, তারপর ওই সেম ক্লাসের মধ্যে রোল ওয়াইজ সাজাতে যাচ্ছ, তারপর কি দিবা বলো তো? রোল। এরপর তুমি যদি আরো কিছু করতে চাও ওটাও করা সম্ভব। ধরো ক্লাস রোল না, সেকশনও আছে, তো তুমি প্রথমত কি ক্লাস ওয়াইজ সাজাবা, তারপর সেকশন ওয়াইজ। সেকশনের ভিতরে গিয়ে কিন্তু আবার রোল আলাদা হয় না, বুঝছো? তো ফার্স্টে ক্লাস 1 এর সেকশন এ, তারা সবার আগে থাকবে, তারপর সেকশন এ এর রোল নাম্বার ওয়াইজ সাজাবা। তো সেটা যদি করতে চাও তাহলে কি করবা আমাকে বলো তো? সেটা তুমি কি করবা? জাস্ট এখানে সেকশন রোল, এটা করলে যেটা হবে জানো? প্রথমত ক্লাস ওয়াইজ সাজাবে, তারপর সেম ক্লাসের সেকশনগুলোকে সর্ট করবে ছোট থেকে বড়, তারপর সেম সেকশনের রোলগুলোকে ছোট থেকে বড় সর্ট করবে। সবগুলাই কিন্তু ছোট থেকে বড়। তুমি যদি কোনোটা বড় থেকে ছোট করতে চাও, জাস্ট ওইটার পরে ডিস এটা লিখে দিলেই হবে। ধরো এখানে তুমি বড় থেকে ছোট সাজাতে যাচ্ছ, তাহলে ডিসেন্ডিং লিখে দিলেই হবে। তাহলে একাধিক কলামের উপর ভিত্তি করেও সর্টিং করা যায়। আবার বলি, একাধিক কলামের উপর ভিত্তি করেও কি সর্টিং করা যায়। ক্লিয়ার 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 ক্লিয়ার? তো এখানে আমি সুন্দর করে স্ট্রাকচারটা লিখে দিছি যে ছোট থেকে বড় ক্রমে সাজাতে চাইলে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, অর্ডার বাই কলাম নেম। এখানে তোমার কিছু লেখা লাগবে না, ছোট থেকে বড় হয়ে যাবে। যদি বড় থেকে ছোট ক্রমে সাজাতে চাও তাহলে এই ডিসেন্ডিংটা লেখা লাগবে এক্সট্রা করে, ডিসেন্ডিংটা লেখা লাগবে এক্সট্রা করে। ঠিক আছে, বলো। এখন তুমি চাইলে একাধিক কলামের উপর ভিত্তি করে সাজাতে পারবা। দেখো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই ক্লাস, ডিসেন্ডিং। এটার মানে হচ্ছে তুমি প্রথমে ক্লাস, হ্যাঁ, বড় থেকে ছোট সাজাবা, বড় থেকে ছোট সাজাবা, তারপর সেম ক্লাসের স্টুডেন্টদেরকে রোলের উপর ভিত্তি করে ছোট থেকে বড় সাজাবা। হ্যাঁ, তাহলে কাহিনী কি হবে জানো? ফার্স্টে ক্লাস, ধরো ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আছে, ফার্স্টে ক্লাস 12 এর সব শিক্ষার্থী চলে আসবে, এটার মধ্যে রোল ছোট থেকে বড় সাজাবা, তারপর ক্লাস 11 এর সব শিক্ষার্থী, এভাবে করে চলবে। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? আমরা এক্সাম্পলে যাব। তাহলে বলো তো এইটার অ্যান্সার কি হবে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই ক্লাস, ডিসেন্ডিং, সেকশন, রোল। বলো এটা কিরকম হবে? প্রথমত ক্লাস 12, তার মানে ক্লাস 12 এর সব শিক্ষার্থী আগে চলে আসবে, তারপর ক্লাস 11 এর, এভাবে, তাই না? তাই তো। তারপর সেকশন, ক্লাস 12 এ সেকশনের যত শিক্ষার্থী আছে তাদেরকে রোলের ভিত্তিতে সাজাচ্ছ, এভাবে করে চলবে। তারপর বি সেকশনের যত শিক্ষার্থী আছে
তাদেরকে রোলের উপর ভিত্তি করে সাজাবা। তারপর সি সেকশন, এভাবে করে ক্লাস 12 শেষ, তারপর ক্লাস 11, ক্লাস 10, ক্লাস 9। এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি নিজেরা করতে হবে, একটু এক্সপেরিমেন্ট করতে হবে। আমি একটু করে দেখাই। আচ্ছা দেখো তো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, অর্ডার বাই স্যালারি দেই। তাহলে আমাকে বলো তো, স্যালারির ভিত্তিতে ছোট থেকে বড় সাজাইছে, একটু সবাই দেখো। স্যালারির ভিত্তিতে দেখছো, বড় হাতের ছোট হাতের কিন্তু ম্যাটার করে না, স্যালারির ভিত্তিতে ছোট থেকে বড় সাজাইছে। এবার দেখো একটু কলিশন আছে কিন্তু, এই দুইজনের স্যালারি সেম, এই দুইজনের স্যালারি সেম, এদেরকে কেমনে সাজাইছে? এদের আগের যে অর্ডারটা ছিল সেই অর্ডারেই সাজাইছে, সেই অর্ডারেই সাজাইছে। এখন আমি চাচ্ছি, ধরো সেকেন্ড প্রায়োরিটি আমি দিতে চাচ্ছি আইডির ডিসেন্ডিং অর্ডারে সাজাবে, আইডির ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। একটু বুঝিও, একটু বুঝিও। প্রথমত আমি স্যালারির ভিত্তিতে সাজাবো, যদি কারো স্যালারি সেম হয়ে যায় সেক্ষেত্রে আমি ওর যে আইডি তার ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে বলো তো, আমি যদি এটা রান করি তাহলে কি হবে? আমি যদি এটা রান করি তাহলে কি হবে? দেখো, এই দুইজনের স্যালারি সেম, এই দুইজনের স্যালারি সেম। এবার এই দুজনকে আমি সাজাবো কিসের ভিত্তিতে? আইডির ডিসেন্ডিং অর্ডার, আইডির ডিসেন্ডিং অর্ডার। তার মানে কাহিনী কি হবে? আমি যদি এটা রান দিই, আইডির ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ 32 যাবে উপরে, 31 যাবে নিচে, 24 যাবে উপরে, 23 যাবে নিচে। যাবে কি? যাবে কি? যাবে কি? আমি একটু রান দিই, দেখো তো। প্রথমত আমি স্যালারির বেসিসে সাজাইছি, স্যালারি কিন্তু ছোট থেকে বড়, স্যালারি কিন্তু ছোট থেকে বড়। এবার দুইজনের স্যালারি সেম হয়ে গেছে, দুইজনের স্যালারি সেম হয়ে গেছে। তখন আমি তাদেরকে কি করছি? আইডির, এই যে আইডির ভিত্তিতে ছোট থেকে বড় সাজাইছি, বড় থেকে ছোট সাজাইছি। 32, 31, 24, 23। কাহিনী বুঝছো? সো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে তুমি কমা দিয়ে অনেক কিছু লিখতে পারবা। এটার মানে হচ্ছে তুমি প্রথমত ক্লাসের ভিত্তিতে সাজাবা, বড় থেকে ছোট। এখন অনেকজনের ক্লাস যদি সেম হয়ে যায়, পরে তুমি তাদেরকে সেকশনের ভিত্তিতে সাজাবা, যেহেতু কিছু বলে নাই ছোট থেকে বড়। তারপর অনেকজনের যদি সেকশনও সেম হয়ে যায়, তুমি তাদেরকে রোলের ভিত্তিতে সাজাবা, ছোট থেকে বড়। পুরো ব্যাপারটা ক্লিয়ার? সেখানে কিন্তু আরো কিছু দেওয়া লাগতে পারে, দেওয়া যাইতে পারে। তো এই ছিল আমাদের সর্টিং, এই ছিল কি আমাদের সর্টিং। তো ডেটাবেজের সর্টিং খুবই ইম্পর্টেন্ট, কারণ বুঝতেই পারতেছে, ধরো একটা পরীক্ষায় সবচেয়ে বেশি ভালো মার্কস কারা পাইছে ওটা দেখার জন্য কি জাস্ট সর্ট করে নিবা, তাই না? তোমরা গুগল শিট এগুলাই কাজ করছো, সর্ট করছো না? পরীক্ষা ক্লাস ক্যাপ্টেন আছো কেউ, মনিটর, তোমরা খাতা দাও, টিচারদের হেল্প করো, খাতাগুলো ফার্স্টে সর্ট করো না, রোল নাম্বার ছোট থেকে বড়। ওই কাজগুলাই আমরা মানুষ প্র্যাকটিক্যালি যে কাজগুলা করি, ওই কাজগুলাই কিন্তু ডেটাবেজে করা হয়, ওই কাজগুলাই কি ডেটাবেজে করা হয়। ঠিক আছে? তো সর্টিং গেল। আমাদের এসকিউএল রিলেটেড আর একটা ছোট জিনিস আছে, এসকিউএল রিলেটেড আর ছোট্ট একটা জিনিস, তারপর এসকিউএল শেষ। সেটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং, তো ইন্ডেক্সিং ব্যাপারটা কি? তোমরা সবাই ডিকশনারি ইউজ করছো? ডিকশনারিতে কোটি কোটি ওয়ার্ড থাকে, কোটি কোটি বেশি বলে ফেলছি, কিন্তু এত এত ওয়ার্ড থাকতে, লক্ষ লক্ষ ওয়ার্ড থাকতো, আমাদের কিন্তু খুঁজে বের করতে কোনো ঝামেলা হয় না। একটা সুন্দর স্ট্রাকচার থাকে, ইন্ডেক্স থাকে, তাই না? হাজার হাজার ওয়ার্ড থাকলেও আমরা খুব ইজিলি খুঁজে বের করে ফেলতে পারি। আচ্ছা, এবার আমরা তো পুচকি পুচকি কয়েকটা ডেটাবেস দেখছি। তোমরা কি জানো তোমাদের এসএসসির রেজাল্ট কোথায় স্টোর করা আছে? এরকম একটা ডেটাবেসেই। তো চিন্তা করো, প্রতি বছর এসএসসি পরীক্ষা দেয় কয়টা, কত লাখ শিক্ষার্থী? 10 লাখ, আরো বেশিও হইতে পারে, তাই না? এখন ডেটাবেসের সাইজ যদি এত বড় হয়, তাহলে ওই ডেটাবেস থেকে তথ্য খুঁজে বের করা খুবই কঠিন,
বুঝছো? খুবই কঠিন, এটা সময় সাপেক্ষ, ভালো পরিমাণ টাইম লাগবে, ভালো পরিমাণ টাইম। ডেটাবেসটা তো মেমোরিতে স্টোর থাকে, হার্ড ড্রাইভে, তো হার্ড ড্রাইভে গিয়ে খুঁজে বের করা বহুত কঠিন। হ্যাঁ, এটা তো বললাম এসএসসি পরীক্ষা। তোমাদের সবার এনআইডি হয় না? এই এনআইডির যেই ডেটাবেস, সেখানে তো লক্ষ না, সেখানে তো কোটি কোটিতে আছে। তোমরা সবাই কোভিডের ভ্যাকসিন দিছো, সুরক্ষা অ্যাপ আছে একটা, কিংবা এনআইডির যখন অ্যাপ্লিকেশন করবা সার্ভারে গিয়ে তো করছো, ওখানে তো কোটি 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 রেকর্ড, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা রেকর্ড। এরকম কোটি কোটি রেকর্ড থাকলে ডেটাবেসটা তো হিউজ, ডেটাবেসের সাইজ তো হয়ে যাবে অনেক বেশি। ডেটাবেস তো মেমোরিতে স্টোর থাকে। হ্যাঁ, সো আমরা তো দেখলাম যে সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য খুঁজে বের করি। একটু চিন্তা করো তো, তোমার এনআইডি দিয়ে নাম যদি সার্চ দাও, এনআইডি নাম্বারটা দিয়ে সার্চ দাও,